রাজি থাকবে আমি এই প্রত্যাশা করি। আজকের এই দিনে বিশেষ করে বলছে, আজকের এই দিন কোন দিন আপনাদেরকে মনে আছে? আজকে সেই দিন শাপলা চত্বরের যে আমার জীবন্ত কোরআন যারা, তাদেরকে নির্বিচারে সেদিন হত্যা করা হয়েছিল। সেদিন আমরা জেলে ছিলাম। আমি 4 এপ্রিল যেদিন প্রথমে হেফাজত যেদিন ওখানে এসেছিল সেদিনও জেলে ছিলাম। 5 তারিখে যেদিন হেফাজতের উপরে তাণ্ডব চালানো হয় সেদিনও আমি জেলে ছিলাম। তো জেল থেকে খবর পেতাম, খবর নিতাম। সেদিন নির্বিচারে লাইট বন্ধ করে দিয়ে যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল, পরবর্তী সময়ে বলা হলো যে এখানে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি, তাদের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার কারণে তারা এখান থেকে চলে গিয়েছে। কিন্তু আমরা ওটা বিশ্বাস করিনি, কারণ ওখানে অনেকে হতাহত হয়েছিল। যেহেতু মিডিয়া বন্ধ ছিল, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, সাংবাদিকদের থাকতেন, লাইট বন্ধ করে দিয়েছিল। অন্ধকারের ভিতরে কি তারা দেখবে আর কি করবে। তারপরেও আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া দূর থেকে হয়তো তারা মনে করেছে যেখানে দেখা যাবে না, কিন্তু অনেকে হয়তো অফিস আদালতের কোন রুম থেকে জানলা দিয়ে সেই ভিডিওগুলো ধারণ করেছিল। এখন তার প্রমাণ হচ্ছে সেখানে অনেকেই হতাহত হয়েছিল। আজকের এই দিনে যারা সেদিন ওখানে রাজপথে জীবন দিয়েছে বিগত সরকারের সেই দুঃশাসনের সময়, তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। মহান আল্লাহ পাক যেন তাদেরকে বিনা হিসাবে বেহেশত করেন, কারণ সেখানে যারা এসেছিল বাচ্চা শিশু থেকে শুরু করে সবাই, অনেকে হাফেজ, অনেকে মোলানা দিনের কাজ করেন। এবং বিগত সরকার সেই ঘটনাকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছিল। সুরেন সেনগুপ্ত বলেছিল যে মনে হচ্ছে যে জীবন্ত কোরআন দৌড়াচ্ছে, নাউজুবিল্লাহ, এইরকম উপহাস করেছিল। প্রধানমন্ত্রী বলেছেন তৎকালীন যে এরা গরু রক্ত মাখায় নিয়ে আসছে। মোহাম্মদ নাসিম বলেছিল গরু রক্ত। বিভিন্ন জন আমাদের সাথে কিন্তু খোকা ভাগে আহত করাবার বলেছিল, ছাত্রদের সবাই আহত হয়েছিলেন। এই উপহাস মূলক যে কথাবার্তা বলেছিলেন, আল্লাহর কি ইচ্ছা দেখেন, তারা কেউই বেঁচে নেই। অনেকে বেঁচে আছেন, অনেকে বেঁচে থেকে মৃত্যু, দেশে থাকতে পারে না, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এই দেশে কবে আসতে পারবেন তারও কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমি বলবো এই আলেমদের যারা টাকা নিয়ে যা তাদের পথে বসিয়েছেন, তাদের কাছে বলবো ওই হেফাজতের মতো হেফাজতকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তারা সরকার থেকে বিতাড়িত হয়েছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাই আমি মনে করি এই আলেমদের কাছ থেকে যিনি টাকা নিয়েছেন আব্দুর রহমান, আপনাদের বিবেক নেই, তারপর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারবেন। আপনি এই টাকাগুলি আপনি এনাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, তা নাহলে এই জগতে আপনার শান্তি নেই, পালিয়ে থাকতে হবে, জেলে যেতে হবে, সারা জীবন জেলে থাকতে হবে। পরকালে মহান আল্লাহ পাকের কাছে তো আপনার কোনো ক্ষমাই নেই, কারণ নিষ্পাপ নিরীহ মানুষদের কাছে, আলেমদের কাছ থেকে আপনার টাকা নিয়েছেন। তাই আমি শেষবারের মতো বলবো, কলাবাগান সেই আপনার থানার যা দায়িত্বে আছেন ওসি থেকে শুরু করে আয়ু থেকে শুরু করে তাদেরকে বলবো আন্তরিকভাবে দেখেন। সরকারকেও বলবো, যেহেতু আমরা হেফাজতের ব্যাপারে দেশনীতি বেগম খালেদা তাদের পাশে দাঁড়াতে বলেছিলেন, আমরা শারীরিকভাবে সহায়তা করেছিলাম। আজকে সেই সরকার ক্ষমতায়, সেই সরকার আলেমদের পক্ষে, সেই সরকারের যারা আজকে নেতৃত্বে আছেন, দায়িত্বে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাদেরকে অনুরোধ করব এটা বিশেষ বিবেচনায় নিয়ে এই আলেমদের টাকা উদ্ধার করার ব্যবস্থা করে দিলে এই এতগুলি আলেম আমাদের জন্য দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করবে, সরকারের জন্য দোয়া করবে। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা কাজ হয় মনে করি। এবং এর ভেতরে দু একজন আবার আছেন যে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যার সাথে আমি জেলে গিয়েছি, একাধিক মামলায় আসামি হয়েছে। আমাদের একসময় যুবদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতি ছিলেন, তারপরে আমাদের সাংগঠনিক সম্পাদক ছিলেন, সহসাংগঠনিক সম্পাদক ছিলেন, জয়েন্ট সেক্রেটারি আছেন। এখন উনি বর্তমান সংসদের একজন সদস্য, অত্যন্ত প্রিয় ভদ্রলোক, আন্দোলন সংগ্রামে ছিল, আহত হয়েছিল। আজকে মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল সালামের পরিবারও এই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি মনে করি অ্যাডভোকেট আব্দুল সালামও আন্তরিকভাবে চেষ্টা করবেন। আর আমি সোশ্যাল মিডিয়াতে আমি কথা বলি, ইলেকট্রনিক্স মিডিয়াতে কথা বলি, টক শোতে কথা বলি, বক্তব্য দেই, আপনাদের ব্যাপারটা আমার মনে থাকবে। কারণ আমি মনে করি আমি এই কথাটা আমি মিডিয়াতে তুলে ধরবো। ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন, আমি সুস্থ থাকি এবং আমি যেন দেখে যেতে পারি
যে আপনার তহবিল আপনারা পেয়েছেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা আমাকে ডেকেছেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ পাক আপনাদের পক্ষে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং